হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা তো আমরা দুজনই মাইক পরে নিচ্ছি, আপনারা কেউ বলতে পারবেন না, আর সাউন্ড শোনা যায় না, ভাইয়ের কথা শোনা যায় না। আসলে আমার কি করা উচিত ছিল জানেন? মাইকটা আমার খুলে রেখে খালি ওকে পড়া দেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা এখন টপিকে চলে আসি। সেটা হচ্ছে আপনাদের অনেক বেশি রিকোয়েস্টেড কিছু টপিক আছে, যেটা হচ্ছে প্রথম আমি বলবো সেটা হচ্ছে আপু আপনারা কি PSW নিয়েছিলেন কিনা, মানে আফটার মাই মাস্টার্স। তারপর হচ্ছে নাকি ভাইয়া এখন স্টুডেন্ট, নাকি আপনি এখন ডিপেন্ডেন্ট, মানে আপনাদের ভিসার স্ট্যাটাসটা এখন কি, এটা নিয়ে আপনাদের অনেক অনেক বেশি কোয়ারিজ ছিল। তো আপনাদের সকল কোয়ারিজের জন্য আজকে এই ভিডিওটা করা। সো তাহলে কথা না বাড়ায় আমরা ভিডিওর টপিকে চলে যাই। ভিডিও টপিকটা আমি বলবো যে আমরা ইউকেতে আসি, আমাদের ইউকেতে আসার সময়টুকু আসি বলো। আচ্ছা, সো প্রথমে তন্দিতে আসতে চাই না, বিদেশে আসতে চাইতে না। সো যাই হোক, ওইটা নিয়ে হয়তো আলাদা ভিডিও করবো যদি আপনারা চান। সো যাই হোক, আমরা আসি জানুয়ারি 2022। সো ও স্টুডেন্ট ছিল আর আমি ডিপেন্ডেন্ট ছিলাম, মানে ওর লাগেজ টানতে হেল্প করছি আর কি, যেটা বলে আর কি লাগেজ ক্যারিয়ার, ডিপেন্ডেন্ট ভিসা। তারপরে ওর স্টুডেন্ট শেষ হয় 23 জানুয়ারির দিকে, ফেব্রুয়ারি শেষ হয় এক্স্যাক্টলি। তো ওই সময় শেষ হওয়ার পরে আমরা PSW তে না গিয়ে আমরা ডিরেক্ট স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করি। এটা রিজন ছিল প্লাস ওই টাইমটাতেই শুধু অ্যালাউ ছিল যে স্টুডেন্টস সুইচ করতে পারবে যে কোনো ভিসায় ওই সময়টাতে। এবং ওইটা নিয়ে রিসেন্টলি কথা শুরু হয়েছিল ওই টাইমটাতে, যে স্টুডেন্টদেরকে রেস্ট্রিক্ট করে দেবে, যে কোনো ভিসায় তারা সুইচ করতে পারবে না যতক্ষণ না তারা তার কোর্সটা কমপ্লিট করে। তো এটা একটা রিজন ছিল। প্লাস আর একটা রিজন ছিল যে PSW আর স্টুডেন্ট ভিসা 10 ইয়ার্স রুটে কাউন্ট হয় না, আমি যতটুকু জানি। এবং আমি আই থিঙ্ক সলিসিটারও এটাই বলে, এবং gov.uk তো এটাই বলে যে এই রুটটা কাউন্ট হয় না। সো PSW এবং স্টুডেন্টস এই দুই ইয়ার কাউন্ট হয় না। তো আমার টার্গেট ছিল আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল স্কিল ওয়ার্কার আমাদের সুইচ করতে হবে। ডাজেন্ট ম্যাটার 5 ইয়ার আইএলআর মিলুক অথবা না মিলুক, অ্যাটলিস্ট 5 ইয়ারটা কাউন্ট হইতেছে আমার, এই জন্য। তো তারপরে একটু বলো তুমি। আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমরা তো ফার্স্টে আপনাদেরকে বলছিলাম ভিডিওতে যে আমাদের ফার্স্ট জব ছিল KFC তে, মানে আমাদের ইউকেতে ফার্স্ট জব আমরা দুজনই একসাথে KFC তে স্টার্ট করি। তো আমি KFC তেই থেকে যাই, আর ও হচ্ছে একটা হোটেলে চলে যায়। ও হোটেলে যখন ওই জবটা করে তখন ওদের হোটেলটা অনেক বড়, ওদের হোটেলের হ্যাঁ 4 স্টার, ইউকেতে 4 স্টার, বাট দেশের বাইরে আপনারা হয়তো আমাদের লানজারোতের ভিডিও দেখছেন, আমরা ওখানে ঘুরতে গেছিলাম, ওটা একটা 5 স্টার রিসোর্ট। তো ওইটা হচ্ছে ওদের কোম্পানিরই। তো ওদের হচ্ছে টোটাল 65 ব্রাঞ্চেস আছে অল ওভার দ্য 67 অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো ওদের কোম্পানিটা অনেক বড়, ওদের কোম্পানির হচ্ছে, বাট ওদের কোম্পানির কখনো লাইসেন্সের দরকার পড়ে নাই, কজ হচ্ছে ওরা যদি আপনি একটা কথা চিন্তা করে দেখবেন যে স্পন্সরশিপ লাইসেন্সের জন্য আর কি। মানে আপনারা জানেন কিনা জানি না, এই ভিডিওর থ্রুতে আপনাদের আরেকটা কথা জানাই রাখি, অবশ্যই যাদের এই ব্যাপারে নলেজ আছে আমি তাদেরকে বলতেছি না, যাদের এই ব্যাপারে নলেজ নাই আমি তাদেরকে বলতেছি, কোম্পানি অনেক বড় হলেই যে তাদের স্পন্সর করার জন্য লাইসেন্স থাকবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। কারণ কি, ওই কোম্পানিকে স্পন্সরশিপ ধরেন কোন একটা স্টাফকে, কোন একটা এমপ্লয়িকে স্পন্সর করতে পারার জন্য ওকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওই অ্যাপ্লাই করার পরেও ওদের স্পেসিফিক কয়েকটা কোড দিয়ে দিবে। আবার আপনারা ভাববেন না যে একটা কোম্পানির লাইসেন্স আছে মানে ওরা যত ইচ্ছা তত এমপ্লয় হায়ার করতে পারবে স্পন্সরশিপের জন্য। নো, ইটস আ রং কনসেপ্ট। ওদের স্পেসিফিক কিছু কোড থাকবে, ওই কোড এবং ইয়ারলি মনে হয় একটা রেস্ট্রিকশন থাকে না? হ্যাঁ, এটা কোম্পানির সাইজ অনুযায়ী তোমার কতগুলো স্টাফ দরকার, ওই অনুযায়ী ইয়ারলি একটা করে অ্যামাউন্ট কোটা দিয়ে দেয়, যে ইয়ারলি 2 জন বা ইন টোটাল 2 জন, এরকম একটা স্পেসিফিক কোটা থাকে, ডিপেন্ড করে কোম্পানির সাইজ অনুযায়ী এবং রেভিনিউ অনুযায়ী। আচ্ছা, তো এরকম হয়, আমরা অনেকেই মনে করি কোম্পানির তো এরকম লাইসেন্স আছে তাহলে যে কাউকে করতে পারবে যদি ওরা চায়। না, এটা আসলে বিষয়টা এরকম না। আমরা যখন এই সিচুয়েশনটার ভিতর দিয়ে গেছি তখন না, কথা আছে না, গাইতে গাইতে মানুষ গায়ন হয়ে যায়, আমরা এখন একটা ছোটখাটো সলিসিটার হয়ে গেছি। জোকস অ্যাপার্ট, মানে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদের এত ঘাটাঘাটি করতে হয়েছে
কজ ওই টাইমটাতে কিন্তু আপনারা অনেকেই জানেন কেয়ার ভিসাটা খুব বেশি মানে হাইপড ছিল, সবাই কেয়ার ভিসা সুইচ হচ্ছে। কিন্তু আমরা না, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যেন আমরা দুজনই উই ডু রেসপেক্ট দিস জব, বাট আমরা দুজনই এই জবটার জন্য ক্যাপেবল এনাফ না, মানে আমাদের কাছে মনে হয়েছে। এবং ওই টাইমটাতে আমাদের টার্গেট ছিল অ্যাটলিস্ট না হলে করতেই তো হবে, কিছু করার নেই। বাট আমাদের ইচ্ছা ছিল না যে আমরা কেয়ারে সুইচ করবো, কজ হচ্ছে এটার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার। আমি ওইটা আপনাদেরকে অন্য ভিডিওতে অন্য একদিন বলবো, এটা খুব ব্যাড অ্যাট দ্য সেম টাইম ফানি। তো ওই কাহিনীটা আপনাদেরকে অন্য একদিন বলবো। তো তারপরে হচ্ছে আমরা আশিক হচ্ছে ওদের কোম্পানিতে বলে যে আমাকে এই জবটা ছেড়ে দিতে হবে, কজ হচ্ছে আমার কেয়ারে সুইচ করতে হবে, এরকম একটা কথা ওর এইচআর এর সাথে ওর হয়। বলো। সো এই তো আমি ওখানে ঢোকার 5 মাসের মধ্যে আমার ফ্লোর ম্যানেজার প্রমোশন হয়। আমি সত্যি কথা বলতে ওয়েটারেই ঢুকি, বারে কাজ করছি, এবং তারপর আমার যখন প্রমোশন হয় তারপরে গিয়ে আমি আমার এইচআরকে বলি যে আমার জবটা ছেড়ে দিতে হবে 2-3 মাসের মধ্যে। তখন ও একটু কনসার্ন হয় এবং সারপ্রাইজ হয় কেন ছাড়তে হবে। তখন আমি তাকে এক্সপ্লেন করি ব্যাপারটা, যে জানুয়ারিতে আমার ওয়াইফের স্টাডি শেষ হয়ে যাবে, তারপর আমাদের আর তেমন ভিসা নাই এবং আমাদেরকে ভিসা সুইচ করতে হবে। সো এই জন্য আমার অন্য জবে যেতে হবে, যেহেতু তোদের কাছে লাইসেন্স নাই। ও তখন আমাকে জিজ্ঞেস করে যে হোয়াটস দ্য প্রসেস, তোকে রাখতে হলে কি করা লাগবে, আমরা দিচ্ছি তোকে ভিসা, তো ভিসা অ্যাপ্লাই কর। আমি বলছি, তখন ওরা বুঝাইলাম। এখানে আমি একটা ইন্টারাপ্ট করি। আপনি একটা কথা মনে রাখবেন, আশিক কখনোই কোনো কিছু চাইতে পছন্দ করে না। ইভেন ওর এত একটা ক্রুশিয়াল মোমেন্ট, ও তারপরও ওর কোম্পানিতে গিয়ে বলে নাই যে তুই আমার জন্য টাকা, ওর প্রবলেমটা বলছে, ওকে ছেড়ে দিতে হবে, ডিরেক্ট এই কথা বলছে, একটা কনক্লুশনে চলে গেছে। মাত্র আমি পজিশনটা পাইছি, এই সময় আবার ছেড়ে দেবো, আগে জানাই নাই কেন। তো আমার কাছে একটু মনে হয়েছে ওরা হয়তো রাগ করতে পারে, এই জন্য আগে থেকে তাদেরকে একটু কনসার্ন করছে যেন ওরা প্রিপেয়ার হয় আর একটা ফ্লোর ম্যানেজার ম্যানেজ করে। এই জাস্ট এই কনসেপ্টে আমি ওরা বলতে গেছিলাম যে আমি ছেড়ে দিতে হবে, তুই একটু রেডি হ, আরেকজনকে হায়ার করার জন্য রেডি হ। আমি এখানে একটা কথা বলি, একটা কোম্পানি আপনাকে কখন স্পন্সর করবে, যখন ওই কোম্পানির আপনাকে দিয়ে কোনো প্রফিট হবে। আমরা অনেক সময় মনে করি বা আমরা করি যে একটা কোম্পানিতে ঢোকার সাথে সাথে, আমি এটা সবাইকে বলতেছি না, এরকম কিছু জিনিস আমি জানছি, শুনছি কিংবা এক্সপিরিয়েন্স করছি বলে আপনাদেরকে বলতেছি। কোম্পানিতে ঢোকার সাথে সাথে ওরা স্পন্সরশিপের জন্য এইচআর কে বা ফ্লোর ম্যানেজারকে বা জিএম কে বা যাই হোক যাদের থ্রুতে এই বিষয়টা যায়, আর ইভেন ইন্টারভিউতে হয়। আমি ফেস করছি এরকম, অনেকে আসে আমাদের কাছে যখন ইন্টারভিউতেই আমাদেরকে বলে যে তোদের লাইসেন্স আছে, আমাকে কি তোরা ভিসা দিতে পারবি কিনা। বাট অবভিয়াসলি জিনিসটা এভাবে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি একটা কোম্পানিতে কাজ করবেন 6 মান্থস, অ্যাটলিস্ট 4 to 5 মান্থস আপনি কাজ করবেন। কাজ করার পরে যখন ওরা বুঝবে যে আপনি ইয়েস ইউ আর ক্যাপেবল এনাফ, আপনি ফর দেম ইউ আর প্রফিটেবল, ওরা আপনাকে খুবই এটা আমি খুবই মানে বাজেভাবে হয়তো বা বলে ফেলছি যে একটু এটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে প্রফিটেবল হইতে হবে ফর দেম, আদারওয়াইজ ওরা আপনাকে কখনোই স্পন্সর করবে না। কজ আপনার একটা কথা মনে রাখবেন, আপনাকে স্পন্সর করার জন্য ইভেন ইফ ইউ পে দ্য হোল অ্যামাউন্ট অফ ইউর মানি, লাইক আপনি যদি আপনার ভিসার সম্পূর্ণ খরচও দেন, তারপরও কিন্তু কোম্পানির একটা খরচ আছে আপনার জন্য। আপনাকে হায়ার করার জন্য, আপনাকে স্পন্সর করার জন্য কোম্পানিকে একটা ট্যাক্স দিতে হয়। ওই ট্যাক্সটা কোম্পানি এক্সট্রা কেন দিবে? এক্স্যাক্টলি, এবং 5 বছর এটা তাকে কন্টিনিউ করতে হবে। এবং স্পন্সর্ড স্টাফদের জন্য ওদের আলাদা একটা হেডেক থাকে, বিশাল হেডেক। সো এই জন্য ওরা করতে চায় না। যদি আমার কোম্পানি প্রথমে বুঝে নেয় এতগুলো হেডেক থাকে, তারপরও ওরা সবকিছু রাজি। আমি বলছিলাম, বুঝাইছি যে দেখ অনেক হেডেক, তোরা আমি জানি না তোরা পারবি কিনা বা এটা তোরা মেনটেন করবি কিনা। ওরা তখন তারপরও বলছে না, উইল ডু এভরিথিং ফর ইউ, নো ওয়ারিজ। তো যাই হোক, ওরা নভেম্বর মাসে জানায় যে আমার ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমার শেষ হয়ে যাবে। তো নভেম্বরে ও প্রসেসিং শুরু করে দেয়। তো একটু লেট হয়, ডিসেম্বর পর্যন্ত আস্তে আস্তে ওরা স্পন্সর লাইসেন্সটা পায়। এবং স্পন্সর লাইসেন্স পাওয়ার পরে আবার ওদেরকে প্রত্যেকটা স্টাফের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা কোড অ্যাপ্লাই করতে হয়, যেটা ম্যাক্সিমাম ইয়ারে 2টা অ্যাপ্লাই করতে হয়। সো আমার জন্য কোড অ্যাপ্লাই করে, মাঝখানে ক্রিসমাস অফ চলে আসে, তো ওইখানে একটা আমাদের স্ট্রেস মোমেন্ট ছিল। এইচআর আবার হলিডেতে চলে গেল প্রায় 2-3 উইকসের জন্য। তারপর যাই হোক, ও আসার পরে আমি জানুয়ারির মধ্যে আমি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলি। তো এর মাঝখানে আর একটা হেডেক চলে আসে।
আমার এইচআর, আমিও তো শিওর ছিলাম না, আমার এইচআরও শিওর ছিল না যে আমার আইএলস বা ইংলিশ সার্টিফিকেট লাগবে কিনা। B1 ছিল যেটা এই সময়, এখন হয়তো B2 করে ফেলবে। সো B1 সার্টিফিকেট লাগবে কিনা, তো আমার এইচআর বলছিল যে লাগবে না, প্লাস আমিও মনে করছিলাম লাগবে না। যাই হোক 10 ডেজের মধ্যে আমাকে হোম অফিস থেকে মেল আসে যে উইদিন 10 ডেজ তোকে সার্টিফিকেট সাবমিট করা লাগবে। তো যাই হোক 7 ডেজ প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি করে আমি একটা এক্সাম দিই, B1 এক্সাম দিই, এবং আলহামদুলিল্লাহ B2 পাই। তারপর যেদিন আমি সাবমিট করি তার পরের দিন আমার ভিসাটা চলে আসে আলহামদুলিল্লাহ। এই তো, এবং অন্তির ওই সময় আর ঝামেলা নেওয়া লাগে নাই, এবং ওকে আমি সুইচ করাই ফেলি স্টুডেন্ট থেকে ডিপেন্ডেন্টে। তার ঠিক এক সপ্তাহ পরে অ্যানাউন্স হয়ে যায় যে স্টুডেন্টসরা যতক্ষণ না শেষ করবে এবং তারা সুইচ করতে পারবে না কোনো ভিসায়। বাট স্টিল আমি তো ক্যাপেবল ছিলাম, কজ আমি তো শেষ করছিলাম। এক্স্যাক্টলি। এই তো আমাদের জার্নি। আর আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকে যে আপু আপনারা স্পন্সরশিপ লাইসেন্স নেওয়ার পরেও কি আপনারা কি 20 আওয়ার্সের কাজ করতে পারবেন কিনা, কেউ যদি স্পন্সর্ড ভিসাতে থাকে? এটা নিয়ে একটু বলো। ওটা তো তুমি তো আনলিমিটেড, ডিপেন্ডেন্ট সব পারে, এবং আমি পারবো না, আমি কোনো জবই করতে পারবো না। একমাত্র আমি করতে পারবো আমার যে কোড আর কি, আমি যে ফ্লোর ম্যানেজারে আছি এই কোডেই করতে হবে, এবং ওই কোম্পানির স্পন্সর লাইসেন্স থাকার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং স্পন্সর লাইসেন্স থাকতে হবে। সো এই জিনিসটা আমি জানি না, আমি এত এটা নিয়ে দেখতে যাই নাই কখনো, এটা নিয়ে আমার নলেজ খুবই কম। হয়তো অনেক সলিসিটর বাইরে দেখলে আমার অ্যান্সার শুনলে হয়তো বিরক্ত হয়ে যেতে পারে, যেহেতু আমি না জেনে কথা বলাটাও ঠিক না। বাট আমি অলওয়েজ মনে করি ব্রিটিশদের সাথে একটু ফেয়ার থাকাই ভালো, ক্লিন থাকাই ভালো। এই জন্য আমি এক্সট্রা জবে যাওয়ার ঝামেলাটাতে যাইতে পছন্দ করি না। হয়তো আইএলআর এর সময় এগুলো ঝামেলা হইতেই পারে, সো এই জন্য আমি যাওয়াটাই পছন্দ। নাও হইতে পারে, বাট আমরা চাই না আর কি। এক্স্যাক্টলি। এটা আমাদের, এটা যেহেতু এটা আমাদের চ্যানেল, আমরা চাই যে আমি যখনই কথা বলি এটা আমাদের পারসেপশন থেকে কথা বলি, আমরা মানুষের পারসেপশন থেকে কথা বলি না। এবং আমার যাওয়ার প্রয়োজন হয় না এই কারণে, কারণ আমার কোম্পানিকে বলার পরে, আমি যখন ফ্লোর ম্যানেজার, আমার তো কন্ট্রাক্ট 40 ঘন্টার, এবং ভিসা হওয়ার পরও আমার 40 ঘন্টারই কন্ট্রাক্ট, কিন্তু আমার কোম্পানিকে আমার বলার পরে ওরা আমি চাইলে ওরা আমাকে এক্সট্রা ডেজ দেয়। সো আমার বাইরে 20 আওয়ার্স এক্সট্রা করার আমার প্রয়োজন হয় না। আমার যদি 20 আওয়ার্স প্রয়োজন হয় কখনো অতিরিক্ত টাকার জন্য, তখন আমি এই কোম্পানিতেই করতে পারি চাইলে। এই জন্য এটা আমার কোনো প্রয়োজনও ফিল হয় নাই। এই হচ্ছে কাহিনী। সো আপনারা আপনাদের কোম্পানির সাথে কথা বলে দেখতে পারেন। এবং আর একটা মেন কথা হচ্ছে, এখন আমি যেই কোডে আছি এবং আমি যে ভিসায় আছি, এই কোড এখন আর নাই। 25 এপ্রিলে এই কোড সরাই ফেলছে। আমরা যারা আছি অলরেডি আগেই 22-23 যারা অ্যাপ্লাই করছি, ওরা জাস্ট এক্সটেন্ড করতে পারবে। আমার তো আলহামদুলিল্লাহ এক্সটেনশনও হয়ে গেছে। আমরা জাস্ট অলমোস্ট 3 ইয়ার্স ধরে এই ভিসায় আছি, আর এই কোড এখন আর নাই আনফরচুনেটলি। ইভেন হেড শেফ হলেও কেউ আগে তো এই কোডটাই নাই, রেস্টুরেন্টের এবং হোটেলের F&B কোনো কোডই নাই। সো F&B তে যারা জব করতেছেন বা নতুন করে ভিসা অ্যাপ্লাই করতে কেউ আর পারবে না, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, তো আজকের ভিডিওটা আমরা আর না বাড়াই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওতে দেখার পরে আপনাদের যদি কোনো রকমের কোনো মনে হয় যে আপু আপনি এই ভিডিওতে এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করবেন, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করি অলওয়েজ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার। যদি কোনোটা মিস হয়ে যায় আপনারা আমাকে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কজ আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে গ্রো করতে হেল্প করবে। আর আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এই ভিডিওর কোনো মানে নাই। সো আপনাদের সাপোর্ট আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।